নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় মৃণালিনী দেবীর লুকোনো আত্মকথা পর্ব ৩। উনি বলেছেন ওর বিয়ের কোনো গল্প নেই। ওর বিয়ের গল্প থাকবেই বা কী করে? আমার মতো অতি সাধারণ অল্প শিক্ষিত একটি গ্রাম্য বালিকার সঙ্গে বিয়ের গল্প তো না থাকাই স্বাভাবিক। কিন্তু আমার বিয়ের মস্ত বড় গল্প। রবি ঠাকুরের সঙ্গে বিয়ে, গল্প থাকবে না? আমার সমস্ত জীবনটাই তো আমার বিয়ের গল্প। আমার বিয়ে হলো প্রায় 10 বছর বয়সে। রবি ঠাকুরের স্ত্রী হয়ে থাকলাম প্রায় 19 বছর। আর তো কিছুই নেই আমার জীবনে। তার একের পর এক সন্তানের মা হওয়া, তাদের বড় করা এবং ক্রমশ একা আর অসুস্থ হয়ে যাওয়া ছাড়া। ওর সঙ্গে ঘর করলুম, কাটালুম তো এতগুলি বছর একসঙ্গে, কিন্তু কিছুতেই লেখার ব্যাপারটা রপ্ত করতে পারলুম না। যত শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি, যতই খুব একা লাগছে, ততই মনে হচ্ছে কিছু একটা লিখে সময় কাটাই। লিখলে বেশ সময় কেটে যায়, কিন্তু কি লিখি? কেন নিজের কথা? আমি তো লেখক নই ওর মতো যে বানিয়ে বানিয়ে লিখব। নিজের কথা লিখি তো বানাতে হয় না, একেবারে রেডিমেড গপ্প। নিজের কথা লিখি কিভাবে? আমার দিক থেকে আমি আমার জীবনটাকে যেভাবে দেখেছি সেইটাই লিখে ফেলি। সেই দেখাটা আপনাদের রবি ঠাকুরের মতো নাও হতে পারে, তা না হওয়াই তো স্বাভাবিক। উনি যদি লেখেন কোনো দিন আমাদের কথা, আমাদের নিয়ে ওর জীবনের কথা, লিখবেন কি কোনো দিন? সে লেখা তো ছাপার অক্ষরে বেরোবে, সবাই পড়বে। একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে লেখা, লেখার মতো লেখা। রবি ঠাকুরের লেখা বলে কথা, আমাদের চেয়ে লেখাটাই তখন বড় হয়ে উঠবে। আমি তো আর ছাপাবার জন্য লিখছি না, লুকিয়ে রাখার জন্য লিখছি। যেমন ওকে লেখা আমার চিঠি, সেসব চিঠি আমি তো জানি আমার সঙ্গে চিতায় উঠবে, কেউ কোনো দিন খুঁজে পাবে না তাদের। এই লেখাটার ভাগ্যে কি আছে কে জানে। আমার বিয়ের বেশ কবছর পরে উনি তখন শিলাইদহের জমিদারির দেখাশোনা নিয়ে ব্যস্ত। কত কি লিখছেন, গল্প, কবিতা, গান। ওর কাজ আর খ্যাতি ক্রমশই বাড়ছে। আমি তো তেমন কিছু বুঝি না, দূর থেকে শুধু ওর মঙ্গল চাই। উনি দূরে আছেন, মন কেমন করে। কত দিন দেখা হয় না, কিন্তু এও ভাবি দূরে আছেন বলেই ভালো আছেন, আপন মনে কাজ করতে পারছেন। জোড়াসাঁকোর বাড়িতে বিশেষ করে মেয়ে মহলে কূটনীতির শেষ নেই, শুধু সাংসারিক মারপ্যাঁচ। যে যার নিজের স্বার্থ নিয়ে আছে, সেই খেয়ের মধ্যে আমি পড়ছি। যতখানি পারি মানিয়ে চলার চেষ্টা করি। মাঝে মধ্যে মনে হয় সংসারের ছেলে মেয়েদের সব দায়িত্ব কি শুধুই আমার? ওকে কি কখনো পাশে পাবো না? বলতে গেলে আমি এখন বাড়ির গিন্নি, যদিও আমি কিন্তু এ বাড়ির ছোট বউ। ওকে সুবিধে অসুবিধে জানাবার উপায় নেই। উনি দিন রাত ভেসে চলেছেন পূর্ব বাংলার নদীপথে। আমি যখন নিজের কথা ভাবি, তখন দেখি 15 বছর ধরে আমি আসলে জোড়াসাঁকোর বাড়ির কাজের লোক হয়েই গিয়েছি। না হয়ে উপায়ই বা কি? বাড়ির বড় বউ সর্বসুন্দরী বহুকাল হলো মরে বেঁচেছেন। বড় বউ মানে আমার বড় ভাসুর দ্বিজেন্দ্রনাথের স্ত্রী। আমার মেজ জা জ্ঞানদানন্দিনী মানে সত্যেন্দ্রনাথের বউ। তিনি তো বিলেত ফেরত মেম সাহেব। তিনি জোড়াসাঁকোর সংসার ছেড়ে থাকেন সাহেবপাড়া পার্ক স্ট্রিটে। এলাহি ব্যাপার। বাবা মশাই আজকাল কলকাতায় এলে ওখানেই থাকেন। মেজ জায়ের এক ছেলে এক মেয়ে, সুরেন আর ইন্দিরা। এবার আসি আমার সেজ জা নিপময়ীর কথায়। আমার সেজ ভাসুর হেমেন্দ্রনাথ মারা গিয়েছেন 40 বছর বয়সে। 11টি ছেলেপুলে নিয়ে নিপময়ী বিধবা। আমার আরও এক জা আছে, ইনি আমার শ্বশুর মশাইয়ের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের স্ত্রী প্রফুল্লময়ী। প্রফুল্লময়ী নিপময়ীর ছোট বোন। বিয়ের কিছুদিন পর হঠাৎ পাগল হয়ে গেলেন প্রফুল্লময়ীর স্বামী বীরেন্দ্রনাথ। আপনাদের রবি ঠাকুর একদিন আমাকে হেসে বললেন, আমার দাদা পূর্ণ উন্মাদ আর আমি অর্ধেক। আমি বললাম, বালাই ষাট, তুমি পাগল হতে যাবে কেন? উনি বললেন,
কবি মাত্রেই অর্ধ উন্মাদ। আমার ভাসুর যখন উন্মাদ রোগে আক্রান্ত, সেই অবস্থায় ওর একমাত্র পুত্র বালেন্দ্রনাথের জন্ম হলো এবং বালেন্দ্র মারা গেল মাত্র 29 বছর বয়সে। বলু আমাকে সংস্কৃত, ইংরেজি এই সব শিখিয়েছিল। ও ছিল আমার খুব ভালো বন্ধু। বলু মারা যাওয়ার পর বাবা মশাই বেশ একটা নিষ্ঠুর কাণ্ড করলেন। আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু উনি বাবা মশাইকে সমর্থন করেছিলেন। আমার মনের কষ্টটা বোঝেননি। বলুর মৃত্যুর পরে বাবা মশাই তার শেষ উইলে পাগল ছেলে বীরেন্দ্রকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। কারণ দেখালেন বলুর মৃত্যুর পরে বীরেন্দ্রের তো আর কোনো উত্তরাধিকারী নেই। তিনি নিজেও উন্মাদ, তাই তাকে সম্পত্তির ভাগ দেওয়া উচিত হবে না। তার বিধবা স্ত্রী প্রফুল্লময়ীর কথা বাবা মশাই একবারও ভাবলেন না। প্রফুল্লময়ীর জন্য নির্দিষ্ট হলো 100 টাকা মাসোয়ারা। প্রফুল্লময়ী অর্থ চিন্তায় ভেঙে পড়লেন। জোড়াসাঁকোর পারিবারিক পরিবেশ কেমন যেন অন্ধকার আর ঘোরালো হয়ে উঠল। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য। ধন্যবাদ।